হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। তো আজকে আমাদের টপিক হলো কাল্টিভেশন থিওরি। তো এই কাল্টিভেশন থিওরি কমিউনিকেশন রিসার্চের একটা খুব ইম্পর্টেন্ট থিওরি, এবং যেরকম এজেন্ডা সেটিং এর কথা আগের দিন বলেছি, সেরকম কাল্টিভেশন থিওরি কিন্তু মানে কমিউনিকেশন থিওরির ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট থিওরিজ, যেগুলো কিন্তু বিভিন্ন কমিউনিকেশন রিসার্চের আমরা বিভিন্ন যদি আর্টিকেল দেখে থাকি, সেখানে আমরা এই থিওরির স্পেশালি আমরা যদি 1970 থেকে 2000-এর মধ্যেকার আমরা রিসার্চ আর্টিকেল পড়ে থাকি কমিউনিকেশন রিসার্চের, তাহলে কিন্তু দেখে থাকবো যে কাল্টিভেশন থিওরি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজ থিওরিজ, মানে যেটাকে মেনশন করা হয়েছে অ্যালং উইথ এজেন্ডা সেটিং অ্যান্ড ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন। এটা আমি বলছি না, এটা একটা ডেটা বলছে যে এই তিনটে থিওরি কিন্তু হেভিলি সাইটেড থিওরি কমিউনিকেশন রিসার্চের। তো আজকে এই থিওরিটা নিয়েই আমরা কথা বলবো, এবং এই থিওরিটার বেসিক্স কি, অরিজিন কি, কিভাবে এলো, এই থিওরির মধ্যে কি কি আছে, কম্পোনেন্ট কি, কনসেপ্ট কি, এগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই যেটা, যে কাল্টিভেশন থিওরি কবে হয়েছিল এবং কে করেছিল। তো বেসিক্যালি কাল্টিভেশন থিওরি যিনি ডেভেলপ করেছেন তিনি হলেন জর্জ গার্ডনার। জর্জ গার্ডনার কে ছিলেন? বেসিক্যালি তিনি, আমরা অ্যানবার্গ স্কুল অফ কমিউনিকেশন, যেটা কিনা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ছিল, তো সেখানের কাজ করতেন বা অ্যাজ এ স্কলার হিসেবে, রিসার্চার হিসেবে কাজ করেছেন জর্জ গার্ডনার, এবং সেখানেই তিনি কাল্টিভেশন থিওরি ডেভেলপ করেছেন অ্যালং উইথ কে ল্যারি গ্রস এবং অন্যান্য কলিগদের সাথে কাজ করে উনি এই থিওরিটা, এই কাল্টিভেশন থিওরিটা ডেভেলপ করেছেন। তো প্রথম দিকে যদি দেখি আমরা যে কাল্টিভেশন থিওরি কিভাবে এলো, তার আগে আমাদের জানা যায় যে কাল্টিভেশন থিওরি মানে কি বোঝাতে চাইছে। তো বেসিক্যালি কাল্টিভেশন থিওরির যে কনসেপ্টটা জর্জ গার্ডনার দিয়েছিলেন, তিনি যেটা বলেছিলেন সেটা হলো যে প্রচন্ড পরিমাণে যদি আমরা টিভি দেখি, আমরা যেটাকে বলছেন হেভি ভিউইং, তাহলে কি হয়, টিভিতে যে ধরনের কন্টেন্ট দেখায় সেই ধরনের কন্টেন্ট গুলোই কিন্তু আমাদের বেশি করে এফেক্ট ফেলে। এখানে তিনি টিভিতে ভায়োলেন্স যে কন্টেন্ট ছিল সেই ধরনের কন্টেন্ট নিয়ে রিসার্চ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে যদি ভায়োলেন্ট কন্টেন্ট দেখে মানুষ, তাহলে কিন্তু সে নিজের মধ্যে দুনিয়াকে নিয়ে একটা ফিয়ারফুল, মানে দুনিয়ার প্রতি তার একটা ভয়, এই তার মনে একটা ভয়ের সঞ্চার হয় বা কাল্টিভেট হয়। অত্যন্ত টিভি দেখার ফলস্বরূপ যে বিষয়টা হয়, উনি এই বিষয়টাকেই তুলে ধরেছিলেন কাল্টিভেশন থিওরির মাধ্যমে। এবং আমরা যদি, আমি যে বেসিক এক্সাম্পল গুলো দিই, আমরা যদি দেখি, যে প্রাইম এক্সাম হলো, এই থিওরিটা নিয়ে নানা রকম ক্রিটিক থাকলো, এবং অ্যারাউন্ড 1970s এর দিকে থিওরিটা প্রপোজড হলেও কোভিড যখন হয়েছিল 2020 থেকে পরপর, তখন কোভিডের টাইম কিন্তু আমরা বাড়িতে বসে থেকে টিভি দেখে কিন্তু মানে আমরা আটকে উঠছিলাম, যে মানে আমরা কিন্তু জানি না আদৌ জিনিসটা কি, কিন্তু আমরা টিভি দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি, খবর দেখছি, সেই জিনিস দেখে আমরা দুনিয়াকে, মানে বাইরে কি চলছে সেটা নিয়ে আমরা ভয় পাচ্ছি। এটাই হচ্ছে কাল্টিভেশন। নিজের মনের মধ্যে, মানে এত জিনিস দেখার ফলে আমাদের মনের মধ্যে দুনিয়াকে নিয়ে একটা ভয় তৈরি হয়েছে, ভয় কাল্টিভেট হয়েছে। তো উনি এই থিওরিটা দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে কাল্টিভেশন থিওরি কি। এবার দেখে নেওয়া যাক এই থিওরির হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড কি আছে। তো জর্জ গার্ডনার, উনি অ্যাকচুয়ালি হাঙ্গেরির লোক ছিলেন, এবং উনি অথরিটেরিয়ান গভর্নমেন্ট এবং ওয়ার, এই সমস্ত জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করেছিলেন। পরবর্তীতে যখন নাজিদের আক্রমণ হয়, তখন উনি হাঙ্গেরি থেকে আমেরিকায় চলে আসেন, এবং তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওয়ার্ল্ড ওয়ার 2-তেও উনি পার্টিসিপেট করেছিলেন এবং যুদ্ধ লড়েছিলেন, এবং এবং উনি কিন্তু ব্রোঞ্জ স্টারও পেয়েছিলেন, এবং পরবর্তীতে উনি আহ, এই আমাদের এই ফিল্ডে অ্যাজ এ রিসার্চার হিসেবে উঠে আসেন। এবং উনি যেটা প্রথম দিকে যেটা উনি শুরু করেন সেটা হলো টিভি টেকনোলজি, তার এফেক্ট কি, এই ধরনের জিনিস নিয়ে লেখা শুরু করেন, এবং যত ধীরে ধীরে তিনি বিষয়টার মধ্যে এন্টার করেন, মানে আরো গভীরে যান, তত তিনি এই টিভি ভিউইং এর ফলে যে কি এফেক্ট, বা অতিরিক্ত টিভিতে ভায়োলেন্ট কন্টেন্ট দেখলে কি হতে পারে, বা টিভি সাধারণ মানুষের মনে কি ধরনের এফেক্ট ফেলে, বা টিভির মানে একজন টিভি তখনকার যে সময় ছিল সেই সময়ে দাঁড়িয়ে টিভির ইম্পর্টেন্স এর কথা কিন্তু তিনি বলেন। এবং তিনি যে কথাটা মেনশন করেছিলেন যে যে টিভি মানে লোকজন টিভি মানে কথা বলা শেখার আগেই টিভি দেখা শুরু করে দেয়, এই কথাটা উনি বলেছিলেন। এবং পরবর্তীতে তিনি এই সমস্ত বিষয় থেকেই আহ, যে কাল্টিভেশন থিওরি সেটাকে ডেভেলপ করেন, এবং এখানে উনি হেভি টিভি ভিউইং এবং পরবর্তীতে হেভি ভিউয়ার্স অ্যান্ড লাইট ভিউয়ার্স, এই ধরনের নানা কনসেপ্টের কথা বলেন। তো তার আগে আমরা জানবো যে উনি অ্যাকচুয়ালি যে কাজটা করেছিলেন, এবং উনি যে কাজের মাধ্যমে কাল্টিভেশন থিওরিটা নিয়ে এসেছিলেন, সেই থিওরির কিছু মানে বেস আছে।
এবং এই যে প্রজেক্টটাই তিনি যে প্রজেক্টটায় কাজ করতেন সেই প্রজেক্টের নাম ছিল কালচারাল ইন্ডিকেটার্স প্রজেক্ট, বা যেটাকে বলা হচ্ছে সিআইপি। তো সিআইপি কোথায় উনি শুরু করেন? অ্যারাউন্ড লেট 1960s এর দিকে অ্যানবাগ স্কুল অফ কমিউনিকেশন যেটা ছিল ওখানে তিনি এটা নিয়ে কাজ করা শুরু করেন। সেখানে বেসিক্যালি কি কাজ তিনি করেন, যে কন্টেন্ট অ্যানালিসিস এবং তার ইম্প্যাক্ট, মানে টেলিভিশনে যে ভায়োলেন্স কন্টেন্ট দেখানো হয় সেই কন্টেন্টের অ্যানালিসিস প্লাস সেই কন্টেন্টের ইম্প্যাক্ট অডিয়েন্সের পারসেপশন এবং অ্যাটিটিউডের উপর কি হচ্ছে, সেই সেই কাজটা উনি শুরু করেন এই প্রজেক্টের মাধ্যমে। এবং এই প্রজেক্টটাই পরবর্তীতে ফাউন্ডেশন কিসের হয়? এই কাল্টিভেশন থিওরির। এই সিআইপি যে প্রজেক্টের কথা বললাম এটাই হচ্ছে কাল্টিভেশন থিওরির ফাউন্ডেশন। এখান থেকেই কাল্টিভেশন থিওরিটা উঠে আসে। তো এই কাল্টিভেশন থিওরির মানে এই যে প্রজেক্টটা যেটার কথা বলছি তার তিনটে যে কম্পোনেন্ট ছিল সেটা হলো ইনস্টিটিউশনাল প্রসেস অ্যানালিসিস, মেসেজ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড কাল্টিভেশন অ্যানালিসিস। যেটা বলছিলাম কন্টেন্ট অ্যানালিসিস, যে কি ধরনের কন্টেন্ট হচ্ছে এবং সেই কন্টেন্টগুলোর বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়া এবং সেই কন্টেন্টের এফেক্ট, এই জিনিসটা নিয়ে উনি এই প্রজেক্টটা শুরু করেন। এই প্রজেক্টটা থেকে যে যে বিষয়গুলো উঠে আসে এবং যেখান থেকে কাল্টিভেশন থিওরি ডেভেলপ হয় সেই কি অ্যাজাম্পশন, মানে সেই জিনিসগুলো কি? টেলিভিশন ইজ আ সেন্ট্রাল স্টোরি টেলার ইন সোসাইটি, টেলিভিশন শেপস ভিউয়ার পারসেপশনস অফ রিয়ালিটি, দ্য এফেক্টস আর গ্র্যাজুয়াল বাট কিউমুলেটিভ। অর্থাৎ উনি যেটা বলতে চাইছেন যে টিভি কতটা ইম্পর্টেন্ট এবং টিভি সোসাইটির একটা সেন্ট্রাল স্টোরি টেলার। টিভির মাধ্যমে আমরা দুনিয়াকে চিনছি বা দুনিয়াকে জানছি, এবং আনলাইক যে আদার্স যে ট্র্যাডিশনাল মিডিয়া ছিল, টেলিভিশন কিন্তু বেশি এফেক্ট ফেলতো মানুষের মধ্যে। এবং যদি কেউ সারাদিন মানে দেখা গেল দিনের প্রায় 6-7 ঘন্টা একজন কেউ টিভি দেখছে, সে কিন্তু মানে টিভির মাধ্যমেই যে তার রিয়াল ওয়ার্ল্ডকে দেখার বা তার বাইরের দুনিয়াকে দেখার যে পারসেপশন সেটা কিন্তু তার চেঞ্জ হবে, এবং সে টিভির রিয়ালিটিটাকেই কিন্তু নিজের রিয়ালিটি ভাবতে শুরু করবে। অর্থাৎ টিভিতে যা হচ্ছে দেখা গেল এখানে যিনি এখানে মেনলি ভায়োলেন্ট কন্টেন্টের কথা ওনারা বলেছিলেন, যে অ্যারাউন্ড প্রাইম টাইমে মোস্ট মতলব প্রাইম টাইমে সব থেকে বেশি ভায়োলেন্ট সিন দেখানো হয়, কিন্তু ভায়োলেন্ট কন্টেন্ট দেখানো হলো ভায়োলেন্ট কন্টেন্টের এফেক্ট কি এই জিনিসটা কিন্তু দেখানো হয় না। এইগুলো কিন্তু জর্জ গাবনারদের রিসার্চে উঠে এসেছিল। এবং টিভির যে এফেক্ট ওনারা যেটা বলেছিলেন যে গ্র্যাজুয়াল, কিন্তু এর একটা এফেক্ট হচ্ছে কিউমুলেটিভ, আস্তে আস্তে হতে হতে এটা কিন্তু পরবর্তীতে খুব একটা অন্যরকম এফেক্ট ফেলে মানুষের মধ্যে। এই জিনিসগুলো কিন্তু কাল্টিভেশন থিওরিতে উঠে এসেছিল। এবং এখান থেকে একটা যে কনসেপ্ট উঠে এসেছিল সেটা হচ্ছে মিন ওয়ার্ল্ড সিনড্রোম। তার মানে কি মিন ওয়ার্ল্ড সিনড্রোম মানে কি? মিন ওয়ার্ল্ড সিনড্রোম মানে হচ্ছে যেটা একটু আগে বলছিলাম, যে আমরা টিভির রিয়ালিটিকে নিজের রিয়ালিটি ভেবে নিচ্ছি। অর্থাৎ টিভিতে আমরা দেখছি একটা ভায়োলেন্ট কোনো কিছু দেখাচ্ছে, ক্রাইম দেখাচ্ছে, মার্ডার, খুনোখুনি, তারপরে আরো অন্যান্য ধরনের ভায়োলেন্ট জিনিস দেখাচ্ছে। আমরা সেই জিনিসটা যদি মানে অডিয়েন্স সেটাকে এমন ভাবে দেখছে এবং এতটাই তারা এক্সপোজ, স্পেশালি যারা হেভি ভিউয়ার্স, তারা কিন্তু সেই রিয়ালিটি, টিভির রিয়ালিটিটাকেই কিন্তু নিজের রিয়ালিটি ভেবে নিচ্ছে, ওন রিয়ালিটি। এবং তার ফলে তাদের কি মনে হচ্ছে যে বাইরের দুনিয়া সত্যিই খারাপ, যেটা যেরকম নাকি টিভিতে দেখাচ্ছে। এইটা হচ্ছে মিন ওয়ার্ল্ড সিনড্রোম। এবং কাল্টিভেশন থিওরির একটা ওয়ান অফ দ্য লাইক মেজর পার্ট হচ্ছে এই দি মিন ওয়ার্ল্ড সিনড্রোম। এবার এই থিওরির কিছু ক্রিটিসিজমও রয়েছে, ক্রিটিক্সও রয়েছে, এবং সেখান থেকেও কিছু কনসেপ্ট উঠে আসে, বা সেগুলো নিয়ে আলোচনা করবো। ওনাদের যখন এই রিসার্চটা চলছিল তখন বেশ কিছু চ্যালেঞ্জেস এখানে ছিল, এবং অনেকেই এই রিসার্চের প্রেডিকশন নিয়ে ক্রিটিক্স করেছিল। এবং তখনই জর্জ গার্ভন এবং তার যে কলিগরা ছিলেন তারা পরবর্তীতে এই মেইন স্ট্রিমিং এবং রেজোনান্স এই দুটো বিষয়কে তুলে ধরেন। মেইন স্ট্রিমিং মানে কি বলতে চাইছে এখানে? মেইন স্ট্রিমিং বলতে চাইছে যে হেভি টিভি ভিউয়ার্স, একটু আগে যেটা আমরা বলছিলাম হেভি অ্যান্ড লাইট টিভি ভিউয়ার্স। তো হেভি ভিউয়ার্সদের ক্ষেত্রে কি হয়, তাদের যে বিলিভ থাক, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থাক, তারা কিন্তু টেলিভিশনের থেকে ইনফ্লুয়েন্স একটা একটা একত্রিত মত তাদের মধ্যে তৈরি হয়। তারা কিন্তু মানে সে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, যে জিনিস থেকে আসুক, যদি দেখা গেল তারা একই ধরনের কন্টেন্ট দেখছে, তাদের মধ্যে কিন্তু সেই টেলিভিশনের ইনফ্লুয়েন্সটা বেশি হবে এবং তারা একত্রিত ভাবে সেই মতামতটাকেই পোষণ করবে, অন্য কোনো মতামত পোষণ করবে না। এটাকেই বলা হচ্ছে মেইন স্ট্রিমিং। আর রেজোন্যান্স কি বলছে? রেজোন্যান্স বলছে যখন কোনো ভিউয়ার দেখা গেল টিভিতে যা দেখছে তার সঙ্গে তার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স অ্যালাইন করে যাচ্ছে, সেটা হচ্ছে রেজোন্যান্স। এবং তার ফলে কি হচ্ছে, কাল্টিভেশন থিওরি মানে কাল্টিভেশনের যে এফেক্টটা করে বলা হচ্ছিল, যে টিভিতে যেটা দেখছে এবং সেটাকেই সে ভেবে নিচ্ছে নিজের রিয়ালিটি, এবং টিভিতে কোনো ভায়োলেন্ট কন্টেন্ট দেখলে বা কিছু দেখলে সে তার যে ভয়টা মনের মধ্যে কাল্টিভেট হচ্ছে, এই রেজোন্যান্স কিন্তু সেই কাল্টিভেশন এফেক্টটাকে আরো বাড়িয়ে দেয়। অর্থাৎ দেখা গেল এখানে যেমন বলা হচ্ছে যে একটা পার্সন যে কিনা মানে একটা ক্রাইম, সারাদিন ক্রাইম থ্রিলার এই ধরনের কন্টেন্ট দেখে, এবং সে যদি দেখে মানে তার এরিয়াতে এই ধরনের ঘটনা ঘটছে,
তার মধ্যে কিন্তু এই কাল্টিভেশন এফেক্টটা আরো বেশি হবে, কারণ তার যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটা কিন্তু টিভির এক্সপিরিয়েন্সের সাথে মিলে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, আমরা দেখি স্পেশালি যারা সোপ অপেরা এখনকার দিনে দেখে, বিভিন্ন ধরনের টিভি শোজ গুলো দেখে, স্পেশালি বাড়ির অন্য যে সমস্ত মহিলারা রয়েছেন, টিভিতে যে ধরনের সিরিয়াল দেখে, মানে আমরা যদি এখন স্টার জলসা বা জি এর কথা বলি, সারাদিন যেখানে সেই ধরনের সিরিয়াল অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি সেগুলোর একটা এফেক্ট পড়ে, তা সেই যে টিভিতে যেটা দেখাচ্ছে অনেকে কিন্তু সেটার সাথে নিজেকে রিলেট করে ফেলে, এবং তার ফলে নানা ধরনের সমস্যা তৈরি হয়, কারণ তাদের মধ্যে কাল্টিভেশন এফেক্টটা আরো বেশি স্ট্রঙ্গার হচ্ছে। তো এই দুটো কনসেপ্ট চ্যালেঞ্জেস যারা ক্রিটিক করেছিল তাদেরকে জবাব দিতেই কিন্তু জর্জ গাবনার এবং তার কলিগরা এই দুটো কনসেপ্টকে তুলে এনেছিল। তো বেসিক্যালি এইগুলোই হচ্ছে আমাদের কাল্টিভেশন থিওরির মেন কনসেপ্ট অ্যান্ড কি অ্যাজাম্পশনস, অর্থাৎ কাল্টিভেশন আমরা দেখলাম যে কাল্টিভেশন থিওরি কি, কাল্টিভেশন থিওরির হিস্ট্রি কি, অরিজিন কি, কিভাবে এলো, আহ কি এফেক্ট, কাল্টিভেশন থিওরি কি বলতে চাইছে, কাল্টিভেশন থিওরির মধ্যে থেকে কোন কোন ধরনের থিওরি, মানে কোন কোন ধরনের কনসেপ্ট আরো উঠে এসেছে, এবং এইগুলোই হচ্ছে আমাদের কাল্টিভেশন থিওরির বেসিক থিওরি। তো একটা স্টাডির কথা একটু আগে বলছিলাম, যে যে স্টাডিটা হয়েছিল সেটা হচ্ছে তিনটে কমিউনিকেশন রিসার্চ জার্নাল যে আছে, এরকম তিনটে জার্নালকে নিয়ে 1956 থেকে 2000 সাল এই টাইম ফ্রেমে একটা মানে রিসার্চ করা হয়েছিল এই তিনটে জার্নালের উপর, এবং দেখা গেছিল সেখানে এজেন্ডা সেটিং, কাল্টিভেশন আর ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন, এই তিনটে থিওরি হচ্ছে সব থেকে বেশি সাইটেড থিওরি। তো যেটা আমি আগের দিনও বলছিলাম যে মানে এই থিওরি গুলো হচ্ছে একদম আমাদের কমিউনিকেশন রিসার্চের খুব বেসিক থিওরিজ, এবং অনেক ক্ষেত্রেই থিওরিজ গুলো কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। এবার এই থিওরি নিয়ে যদি আরো পড়তে চাও তোমরা, দেন ইউ ক্যান ডেফিনেটলি স্টাডি। বিভিন্ন রিসোর্সেস রয়েছে, রিসার্চ আর্টিকেল রয়েছে, থিওরিজ এর বই রয়েছে, সেখানেও এই ধরনের মেনশন আছে। কারো যদি মনে হয় আমি এটা নিয়ে আরো পড়াশোনা করবো, তো ডেফিনেটলি কমেন্ট করো, আই উইল শেয়ার দ্য লিঙ্কস অ্যান্ড এভরিথিং যেগুলো আমার কাছে আছে। বাট বেসিক কাল্টিভেশন থিওরি পড়ার জন্য কিন্তু, মানে বোঝার জন্য কিন্তু এটুকু যথেষ্ট। তো আজকের মতো এটুকুই। নেক্সট দেখা যাক আবার অন্য আরেকটা থিওরি নিয়ে কথা বলবো, এবং আরো কিছু নানা রকমের কনসেপ্ট নিয়ে ভিডিও আসবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।